একটা সময় ছিল যখন গান বা সঙ্গীত বলতে আমরা চলচ্চিত্রের গানই বুঝতাম। আধুনিক বাংলা গানের ব্যাপ্তি খুব বেশি না হলেও যেসব গান তখন হতো তা যেমন ছিল রুচিশীল তেমনি শ্রোতাপ্রিয়। এত কিছুর পরও প্লেব্যাক ইন্ডাস্ট্রিকে এতটুকু ম্লান করতে পারেনি সেই সময় ক্লাসিক্যাল ও মেলোডি গানের সুর। বরং চলচ্চিত্রের গান তখন শোনা যেত মাঠে ঘাটে সাধারণ মানুষের মুখে মুখে। কোনো কোনো ক্ষেত্রে তা গান দিয়েই চলচ্চিত্রের পরিচয় পেত। সময় বদলে গেছে, কেটেছে অনেকগুলো বছর। বাংলা চলচ্চিত্রে সেই সুদিন এখন আগের মতো আর না থাকলেও কিছু কিছু গান ফিরিয়ে নিয়ে যায় সেই স্বর্ণালী যুগে, বহন করে তার হারানো ঐতিহ্যকে। তেমনই কিছু কাজ নিয়ে আজ আমরা কথা বলবো সময়ের জনপ্রিয় দুজন গুণী মানুষের সঙ্গে। আমাদের সাথে পরিচয় করিয়ে দিই যারা আছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছে আতিয়া আনিসা, সঙ্গীত শিল্পী, এবং একই সাথে আছেন আমাদের সাথে অয়ন চাকলাদার, যার অনেকগুলো পরিচয় আছে। কোন পরিচয়টা দিব অয়ন, এটা আগে বলতে হবে, এটা দর্শকদের আমরা জানাবো। সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, এখন সিঙ্গার হিসেবে আমরা পেয়ে গেছি অয়নকে। এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি, কারণ যেই প্রাপ্তিটা আমাদের হলো অয়নকে দিয়ে, এটা জাতি অনেক বছর মনে রাখবে। একই সাথে আমাদের একটু পরিচয় করাতে চাই, তপনদা আছেন গিটারে, আমার খুব প্রিয় একজন মানুষ। শুভ ভাই আছেন কাহনে। তাদের দুজনকেও স্বাগত ছুটির রাতে লাইভের আজকের আজ। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে প্লেব্যাকের নতুন যুগ। এই প্রসঙ্গে আমরা কথা বলবো, অয়নের সাথে, আনিসার সাথে আমরা কথা বলবো। তবে তার আগে সম্প্রতি মুক্তি পাওয়ার রায়হান রাফির যে সিনেমা পরাণ, তা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেছে। চলচ্চিত্রের প্রেক্ষাগৃহে যারাই দেখে আসছেন সিনেমাটি, তারা একটা চমৎকার ফিডব্যাক দিচ্ছে। সেই সিনেমার একটা গান, যে গান ওই যে চলচ্চিত্রের সোনালী যুগ, সেই সোনালী যুগের কথা মনে করিয়ে দেয়। আমাদের মুখে মুখে সেই গান স্থান করে নিয়েছে। আগে গান চলো নিরালায়, চলো নিরালায়, চলো নিরালায়, চলো নিরালায়, চলো নিরালায়, চলো নিরালায়। চমৎকার এই মিষ্টি গানটি এর মধ্যে নিশ্চয়ই আপনাদের কারো আর অজানা নয়। অনেক বছর পর এরকম একটা মিষ্টি গান আমরা পেয়েছি। যাদের কণ্ঠে পেয়েছি সেই দুজন মানুষ আজ আমাদের সাথে আছেন, তাদের সাথে একটু আলাপচারিতায় আমরা যেতে চাই। কাকে দিয়ে? আনিসাকে দিয়ে শুরু করি। এর আগেও প্লেব্যাকে কাজ করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা একটা অন্যরকম কিছু হয়েছে গানটা, যদিও প্রত্যেক শিল্পীর কাছে তার প্রত্যেকটি গানই অন্যরকম। তাও একটু জানতে চাই, এই প্রত্যেকটা গানের জন্য যখন অ্যাপ্রোচ করা হয়, নিশ্চয়ই মিউজিক প্রডিউসার যিনি আছেন, যিনি অ্যারেঞ্জমেন্টটা করছেন, তিনি কিছু জিনিস মাথায় নিয়ে নক করেন। সো এটার নক যখন আসলো, এই কাজের কথাটা যখন হলো, প্রথম কি ছিল মাথায়, মানে অ্যাপ্রোচটা কি ছিল? প্রথম রায়হান রাফি ভাইয়ার ফিল্ম, এটা ওনার ফিল্ম। আমি এর আগে প্রথম যে প্লেব্যাক করেছিলাম যদি একদিন সিনেমায়, ওই গানটি রায়হান রাফি ভাইয়ার শোনা হয়। তো তিনি আমাকে প্রথম, এই ফিল্মের যে ডিরেক্টর, উনি আমার গান শুনে, এই আমাদের গানের কম্পোজার হচ্ছে নাভিদ পারভেজ ভাইয়া। নাভিদ পারভেজ ভাই গানটি যখন রেডি করে, তখন উনি আমাকে গানটি সেন্ড করে, যেমন এরকম একটা গান আছে, তোমার ভয়েস আমরা নিতে চাই বা কিছু। তারপর এই গানটার ভয়েস দেওয়া হচ্ছে 2019-এ, 2019-এ, অনেক আগের, বেশ আগের। তখন আমার রেকর্ডিং করা এটা সেকেন্ড প্লেব্যাক ছিল ওই সময়। পরবর্তীতে অনেকগুলো কাজ করা হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না তখন আসলে, কারণ আমি শিওর ছিলাম না। তো আমি জাস্ট অ্যাজ এ ডেমো ভয়েস দিয়ে যেভাবে ভয়েসটা দিয়েছিলাম, পরে তো আমাকে কনফার্ম করা হলো। এরপর হিস্ট্রি, একটা হিস্ট্রি হতে চলছে। অয়ন চাকলাদার প্রথমবারের মতো সঙ্গীত শিল্পী বা প্লেব্যাকে পাচ্ছি আমরা অয়ন চাকলাদারকে, যদিও এর আগে সঙ্গীত পরিচালক, লিরিসিস্ট, অনেকভাবে আমরা অয়নকে দেখেছি। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? আচ্ছা, আমার খুব ভালো লাগছে যে আমার ফিল্মের গানের শুরুটা হলো একজন শিল্পী হিসেবে, মানে গায়ক হিসেবে। তো আমি ইন্ডাস্ট্রিতে প্রায় 11 বছর ধরে কাজ করছি, মিউজিক করছি, সুর করছি, গাইছি। আমি লিখেছি খুব কমই, কারণ নিজেকে আসলে গীতিকার বলতে চাই না। আচ্ছা, এই গানটার স্পেসিফিকভাবে আমি 2019 সালে নাভেদ ভাইয়ের সাথে, এর আগেও আমার অনেকগুলো কাজ হয়েছে, নাটকের গানের কাজ হয়েছে। তো এই গানটা হচ্ছে তিনি আমাকে পাঠালেন, বললেন যে ওনার ভয়েসে ছিল, বললেন যে ভাই আপনি এটা একটা ডেমো হিসেবেই দেন, আপনি ডেমো হিসেবে দেন, দেখেন কেমন লাগে, আপনি ভয়েসটা দিয়ে আমাকে পাঠিয়ে দেন। পরবর্তীতে যদি প্রডিউসার বা ডিরেক্টর এটাকে অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার ভয়েসটা থাকবে, অথবা আপনার ভয়েসটা রিপ্লেসড হয়ে যাবে। আপাতত আপনি এটা অ্যাজ এ ডেমো দেন। তো আমি গানটা গেয়ে তাকে পাঠাই। তো গানটা গেয়ে তাকে পাঠানোর পরে হচ্ছে রায়হান রাফি ভাইয়ের কাছে গানটা যায় কোনোভাবে, বা রায়হান রাফি ভাই হয়তো নাভেদ ভাইয়ের কাছে এসে গান শুনতে চেয়েছেন যে কি কি গান আছে। গানটা লিখেছেন জনি হক ভাই। আচ্ছা। তো রায়হান রাফি ভাই শুনেই, আমি যতটুকু জানি, যে গানটা তার ভালো লেগে যায় এবং গানটা তিনি নিয়ে নেন।
পরবর্তীতে হচ্ছে তিনি একদিন আমাকে ফোন দেন, রায়হান রাফি ভাই ফোন দিয়ে আমাকে জানান যে পরান, আমাদের যে সামনে পরান মুভিটা, সেই মুভিটা এই গানটা আপনার ভয়েসেই আমরা যাচ্ছে। রাখছি, হ্যাঁ আমরা যাচ্ছি। এবং তার কিছুদিন পর আমি জানতে পারি যে গানটা ডুয়েট হচ্ছে এবং আনিশার সাথে ডুয়েট হচ্ছে। আনিশার সাথে আমার পরিচয় হচ্ছে প্রায় 5 বছর। আচ্ছা তো ওকে আমি ছোট বোন বলি। আমাদের অনেকেই জানে যে আমরা আপন ভাই বোন। আচ্ছা ইন্ডাস্ট্রিতে। বাহ হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে অনেকে এটা জানে। তো তো আমিও খুব খুশি হই যে না, আমার প্রথম কাজটা যেটা ফিল্মে আসছে সেটা আনিসের সাথে ডুয়েট হচ্ছে। আমি যখন দুজন ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচড হয়েছেন, হ্যাঁ পরে মিলে ইন্ডিভিজুয়াল, গেছে আমরা এসে। জানতাম না। হ্যাঁ, আমি হ্যাঁ, যখন হ্যাঁ, প্রথম আমি নাভিদ ভাইটাই শুনেছি, যখন আমি রেকর্ডিং এ গিয়েছিলাম তখন আমি ওয়ান ভাইটা শুনে আমি ওয়াও এটা কি হলো। তো আমরা জানতাম না আসলে ইন্ডিভিজুয়ালি। আর আমাদের পরিচয় অনেক দিনের হলেও আমরা দেখা গেছে যে আনঅফিশিয়াল কিছু কাজ করেছি, যেমন আমার মিউজিকেও গান গেয়েছে। হ্যাঁ। তারপর হচ্ছে আমরা একটা ডুয়েট, একটা পুরনো দিনের এবং নতুন দিনের গান মিলিয়ে একটা ম্যাশআপের মতো বাট করেছিলাম। অফিশিয়ালি আমাদের হ্যাঁ, কিছু অফিশিয়ালি আমাদের কোনো রিলিজড গান ছিল What না। is starting? Officially starts with a film and film like পরান। Right. আমরা প্লেব্যাক নিয়ে একটু কথা বলতে চাই, অনেক তার আগে আপনার কাছ থেকে একটা গান শুনবো। কি শুনবো ছোট্ট করে একটু যদি ছোট্ট করে যে গানটা আমি প্রথমে গাইতে চাচ্ছি, এই গানটা হচ্ছে, গানটার নাম হচ্ছে বহুকাল। গানটা লিখেছেন এবং সুর করেছেন 90 দশকের অসংখ্য কালজয়ী গানের সুরকার গীতিকার তরুণ মুন্সী ভাই। তো সেই গানটা দিয়ে আজ শুরু করছি। নিশ্চয়ই। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো। এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে, বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো। এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে। চুপি চুপি কেটে গেছে কত যে বছর, নিজের চেনা মানুষ হয়ে গেছে পর। চুপি চুপি কেটে গেছে কত যে বছর, নিজের চেনা মানুষ হয়ে গেছে পর। কেন যে হৃদয় ভালোবাসে, এসবের উত্তর চায় না অন্তর, তারে ভালোবেসে শুধু মরে।
জানি না সে আছে কেমন, বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো, এসবের উত্তর চায় না তারে ভালোবেসে শুধু মরে, মনটা কেমন জানি করে। মানুষের যেটা হয় না, মানুষ গানের প্রেমে পড়ে, আমি সঙ্গীত শিল্পীর প্রেমে পড়েছি। চমৎকারভাবে এত মিষ্টি করে গানটা গাইলো, কিছু বলার নাই। Thank you very much. অয়ন, একটা বাস্তবতা বলি, হঠাৎ করে চলচ্চিত্রের গানের যেই অনেকে আমার সাথে হয়তো একমত হবে না, ভাটার কথা আমি বলবো, অনেকে স্বীকার করতেই চাবে না, কিন্তু আমরা যেরকম স্বর্ণালী যুগের বাংলা গান শুনেছি, যেখানে আলাউদ্দিন আলী, আমাদের শেখ সাদিক খান, গাজী মাজহারুল আনোয়ার, এরকম মানে লিভিং লিজেন্ড অনেকে আছেন এখনো, মানে খুব করে যাদের আমরা শ্রদ্ধা করি বা যাদের আমরা আঁকড়ে ধরে আমাদের এই সঙ্গীত পরিসরটাকে আসলে সমৃদ্ধ করতে চেয়েছিলাম, সেখান থেকে একটা ভাটা পড়েছে। পরে হঠাৎ করে কিছু ক্রাইসিস আমাদের সামনে এসছে, ক্রাইসিস মানে এগুলোকে আসলে গান বলবো না, ক্রাইসিস আমাদের সামনে এসছে, গানের নামে ক্রাইসিস। এটার থেকে ঘুরে এই যে এখন যে সময়টা আমরা আবার আসলাম, একটা নতুন যুগ শ্রোতা হিসাবে আমার কাছে মনে হয়েছে শুরু হচ্ছে। শিল্পী হিসাবে কি মনে হয়, আসলে কি তাই, নাকি আবার হয়তো একটা ভালো কাজের পর একটা বিশাল ভাটা আসবে, কি মনে হয়? আসলে ভালো গান সব সময় ছিল, পাশাপাশি খারাপ গানও সব সময় ছিল, কিন্তু ভালো গানের স্থায়িত্বটা সব সময় বেশি ছিল। একটা গান যেটা টিকে যায় অনেক সময়ের পরে, সেটাই কিন্তু আসলে গান। নিশ্চয়ই। আপনি যাদের নাম বললেন, তাদের গান কিন্তু আমরা এখনো শুনছি, এবং তাদের গানগুলো কিন্তু তারা সৃষ্টি করেছেন 20 বছর, 30 বছর, 40 বছর আগে। অনেক গান আমার জন্মেরও আগে, কিন্তু আমরা সেই গানগুলো এখনো শুনছি, গাইছি। তো এখানেই কিন্তু আসলে সৃষ্টির সার্থকতা, যে একটা গান যেটা যুগের পর যুগ মানুষ শুনবে। তো এখনো সে ধরনের গান হচ্ছে। যেমন একটু আগে আমি যে গানটা গাইলাম, আমি জানি না এটা কতদিন শুনবে মানুষ, তবে আমি আশা রাখি যে হয়তো অনেকদিন শুনবে। ভেঙে যাওয়া মনগুলো যতদিন জোড়া লাগানোর চেষ্টা হবে ততবার। একটু আগে একজনের গান শুনে ফেলেছি আমরা, অয়ন চাকলাদারের। এখন আমরা আনিসার কাছে যেতে চাই, গান শুনবো একটা। প্রথমেই গান, কি গান শুনবো? এবার রোজার ঈদে আমি একটা আরেকটা ফিল্মে গান করেছি, পাপ্পন্ন, গিয়াসউদ্দিন সেলিম স্যারের। ওই সিনেমা থেকে যে গানটি করেছি ওইটি গাইছি। নিশ্চয়ই। গানটি আমি ইমন ভাইয়ের সঙ্গে ডুয়েট করেছি। গানটির সুর সঙ্গীত ইমন চৌধুরী ভাইয়া করেছেন এবং লিখেছেন ইশতিয়াক আহমেদ। বাহ, শুনি। তোর সাথে নামলাম রে পথে, উথাল পাথাল হিয়া, সখা উথাল পাথাল হিয়া, হাতের পরে হাতরা খিলাম, যাইস না রে পালাইয়া, সখা উথাল পাথাল হিয়া। আজ ছড়াবো বকুল অভিমানী কাশ ফুল, তোকে ডাকে ইশারায়, ভুলে হোক কোটি ভুল, আজ লেগেছে আগুন, চল হারায় অজানায়। ফুলে 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 দোলে দোলে রে, হে হে হে, ফুলে 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 দোলে দোলে
লেগে থাকা যেন ঝলমলে রোদ, তুই বৃষ্টি হয়ে আয়, আজ রোদের পালা, তুই ফুল পাতাকে সাথে নিয়ে আঁকড়ে ধরে থাক, আজ ছড়াবো বকুল অভিমানী কাশফুলকে, ডাকে ইশারায় ভুলে হোক কোটি ফুল, আজ লেগেছে আগুন জল হারায় অজানায়। ফুলে 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 দোলে দোলে রে হে হে, ফুলে 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 দোলে দোলে রে হে হে। গানের কথাগুলো যেমন মিষ্টি, আনিসার গলা আর কি বলবো, যাই হোক আজ ডায়াবেটিস না হয়ে যায় আমার, মানে এত মিষ্টি মিষ্টি মানুষের কথা শুনছি, মিষ্টি মিষ্টি মানুষের গান শুনছি। আনিসার কাছে যে বিষয়টা জানতে চাও, ওই যে প্রত্যেকটা গানই শিল্পীর কাছে কিন্তু একটা ভিন্ন রকম আবেদন নিয়ে আসে। আমরা শ্রোতারা যখন কোনো একটা গান নিয়ে খুব মাতোয়ারা হয়ে যাই, হতেই পারে এটা হয়তো শিল্পীর পছন্দের গান না, এর চেয়ে ভালো গান গাওয়া ছিল কিন্তু কেন ওই গানটা শ্রোতারা পছন্দ করলো না, এরকম একটা বিষয় অনেক সময় হয়, অন্তত কাজের ক্ষেত্রে আমি দেখেছি এটা হতে, যে আরে এটা তো ভালো কাজ ছিল, এটা কেন দেখলো না, এটা দেখলো। এটা কেন শুনলো। এখনকার সময় এসে যেটা হয়, এরকম গানের জায়গায় প্রচুর নয়েজ, আমাদের ভিউয়ের কারণে প্রচুর নয়েজ ছড়িয়ে পড়ে, যেটা হচ্ছে এখন খুব স্বাভাবিক। এই বিষয়টাকে আনিসা কিভাবে দেখে? কঠিন প্রশ্ন? হ্যাঁ, আমার আজ কঠিন না, মানে আমি অত মানে গুছিয়ে না বলে সহজভাবে সরাসরি। বলি। সেটা হচ্ছে যে অয়ন ভাই যেটা বললো, ভালো গান কিন্তু রয়ে যায়, ভালো গান শ্রোতা যারা, ভালো গানের শ্রোতা যারা, তারা বেঁচে সেই ভালো গানটাই কিন্তু শোনে। অনেক রকমের গান আসে, অনেক রকমের অডিয়েন্স আমাদের সব জায়গায়, তো এই ভালো আমার মতে যে বেছে ভালো কাজ করাটা হচ্ছে আমার দায়িত্ব। আমি সেটাই চেষ্টা করি যে ভালো গানগুলো আমি করব, সে কাজগুলো করার জন্য সুযোগ পাই, আর ভালো কাজ রয়ে যায়। ভালো গানের শ্রোতা যারা, তারা অবশ্যই ভালো গানকেই বেছে নেয়, আর সেটা টিকে থাকে। অ্যাকচুয়ালি নয়েজ তো সব ভালো খারাপ সব জায়গায় আছে, ভালো খারাপ নিলেই সব কিছু আর কি। না, আপনার আসলে পুরোদমে প্লেব্যাকে তো মাত্র শুরু হলো যাত্রাটা, এই প্রথম সিনেমা দিয়ে। এর আগের কথা যদি বলি, আপনার মোটামুটি যাপনেই হচ্ছে এই নয়েজগুলো চারপাশে আপনার খুব ঘুরপাক খায়, খুব গোত্তা খায় আর কি, এর মধ্যে থেকে টিউনটাকে বের করে আনতে হয়। একটা সময় ছিল চলচ্চিত্রে গানের বিনিয়োগ হতো ঠিক ওরকম, এখনকার সময় এসে সেই পরিসরটা খুব কমে গেছে, ছোট হয়ে গেছে। এত অ্যাকোস্টিক আয়োজন নিয়ে কেউ আর, তপন দা নিশ্চয়ই এটার সাথে সমর্থন করবেন, শুভই সাপোর্ট করবেন, এত ইনস্ট্রুমেন্ট নিয়ে এত সঙ্গীত আয়োজন করে যেই গানটার আউটপুট পেতাম, 30-40 বছর থেকে গেছে এটা। এখনকার চিত্র একটা রুমের মধ্যে কি হয়, এটা অয়ন খুব ভালো জানে। ভালো গান হচ্ছে, এটা কিভাবে মূল্যায়ন হবে? একটা রুমের মধ্যে হলে যে ভালো গান হবে না, এটা আমি বিশ্বাস করি না। ভালো গান হতেই পারে। আর আগের যে সময়টা ছিল, সেই সময়কার টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু একটা কারণ ছিল, যে কারণে সব মিউজিশিয়ানকে এক না হলে আসলে রেকর্ডিংটা একসাথে করতে হতো, অনেকটা বাধ্য ছিলেন কিন্তু তারা। তো এখন হচ্ছে ইজিলি আমি একজন বাঁশি বাজিয়ে গেলেন, আবার পরে আরেকজন এসে ঢোল বাজিয়ে গেলেন, বাঁশিটা আমি রেখে দিলাম, দুজনের দেখা হলো না। ইভেন এই যে আমাদের যে ফিল্মের গানটা, এটাও কিন্তু আমি আমার স্টুডিও থেকে ভয়েস দিয়ে পাঠিয়ে দিয়েছি নাভেদ ভাইকে। আবার দেখা গেছে নাভেদ ভাইয়ের সাথে আমার প্রথম যে গানটা রিলিজ হয়ে গেছে, এটার পরে হচ্ছে তার সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে। এটা একটা মজার ঘটনা, মানে এর আগে আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম, আমাদের সামনাসামনি দেখা হয়নি। প্রযুক্তির কারণে কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখি যে ইজি হয়েছে, অনেক কাজকর্মগুলো ইজি হয়েছে। তবে সবাই মিলে একসাথে বসে যেটা হতো, যে মিউজিক্যাল আইডিয়াস গুলো শেয়ার করা যেত, যেমন এখন তপন ভাই আছেন, শুভ ভাই আছেন, আইডিয়া পাওয়া যেত। হ্যাঁ, আমি একটা রিদম করলাম, হয়তো তিনি থাকলে বলতেন যে রিদমটা একটু অন্যভাবে করা যায় কিনা, একটা ইনপুট আসতো, এই কারণে হয়তো অনেকটা রিচ হতো। সেই জায়গাটাতে কিছুটা ঘাটতি হয়তো হচ্ছে বা হয়েছে, কিন্তু ভালো কাজ আসলে এখন হচ্ছে না, বা এই ওয়েতে করা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি না। এই ওয়েতেও সম্ভব। আর আরেকটা জিনিস
বলছিলেন যে বিনিয়োগ বা পেশাদারিত্বের জায়গাটা সেটা কমে যাওয়াটা আসলে স্বাভাবিক, কারণ এখন মুভি হচ্ছে কম। মুভি কিন্তু অনেক, এই ঈদে মাত্র 3টা মুভি রিলিজ পেয়েছে। একটা ঈদে হয়তো আগে আমি জানি না, ছোটবেলায় অনেক মুভি বা প্রত্যেক মাসে বছর জুড়েই মুভি থাকে, বছর জুড়ে মুভি থাকতো। এখন মানুষ উপলক্ষ বেছে নেয়, যে ঈদ কিংবা ভ্যালেন্টাইন্স ডে বা এরকম। গত ঈদেও কিন্তু মুভি অনেক কম ছিল। তো এখন যেখানে মুভি কম হচ্ছে, সেখানে পেশাদার শিল্পী হিসেবে, প্লেব্যাক শিল্পী হিসেবে নিজেকে তৈরি করা বা গড়ে তোলা আসলে খুব কঠিন এখন। তো আর সঙ্গীতের সেক্টরটা তো এমনি, তো আমি যদি মুভি বাদও দিই, এখন তো অ্যালবাম নেই, ক্যাসেট নেই, সিডি নেই, সব ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু ডিজিটাল, ইউটিউব নির্ভর। তো আমি অ্যাজ এ মিউজিশিয়ান, আমি যদি শুধু গান গাইতাম, আমার পক্ষে সার্ভাইভ করা পসিবল ছিল না, টু বি অনেস্ট। যেহেতু আমি প্রফেশনালি মিউজিক কম্পোজার, সেটাই আমার অনেক একটা বড় আর্নিং সোর্স। তো সেখান থেকে হচ্ছে আমি টিকে আছি আর কি। এই আমার 11 বছর ক্যারিয়ারটা আমি চালিয়ে যেতে পারছি। খুব যে আনন্দে আছি তা নয়, চালিয়ে যেতে পারছি। কিন্তু শুধুমাত্র শিল্পী হিসেবে বা ভোকাল হিসেবে টিকে থাকাটা এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। একমত? হ্যাঁ, একমত। কিন্তু হচ্ছে তো, প্রচুর স্টেজ শো হচ্ছে, অনেক কাজ হচ্ছে, কাজের তো পরিধি বেড়েছে। স্টেজ শোটা কিন্তু ডিফারেন্ট। স্টেজ শোটা কিন্তু যেমন আমরা যদি পুরনো শিল্পীদের কথা বলি, তারা কিন্তু স্টেজ শো ডিপেন্ডেন্ট ছিলেন না, একদমই ছিলেন না। তারা কিন্তু রেকর্ডিং দিয়ে তাদের লিভিংটা আর্ন করেছেন। কিন্তু এখন কিন্তু স্টেজ শোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এই যে করোনার যে সময়টা গেল, স্টেজ শো বন্ধ ছিল, তখন কিন্তু অনেক শিল্পীরা খুব বিপদে ছিলেন, যে যারা একদমই স্টেজ শো নির্ভর, অনেকে বলতেও পারেননি, হ্যাঁ বলতেও পারেননি, যে যারা স্টেজ শো নির্ভর একদম। সো এটা এখন কঠিন, রেকর্ডিং নির্ভরটা কঠিন। হ্যাঁ, স্টেজটাই এখন হয়তো শিল্পীদের বেঁচে থাকার সবচেয়ে বড় একটা মাধ্যম হয়ে গেছে। কঠিন কথা বলছিলাম, আমরা একটা গান শুনি। কঠিন কথা বলতে চাই না, সহজ কথায় থাকবো। কি গান শুনছি অয়ন? একটা ফিডব্যাক দিতে চাই অয়নকে। অয়ন, এত সুন্দর করে কথা বলেন আপনি, আপনার নিয়মিত লেখা উচিত গান। এত কম কেন লিখছেন আমরা জানি না, গানটা শুনে ফেলি। জি, এই গানটা লিখেছেন হচ্ছে রবিউল ইসলাম জীবন ভাই, গানটা সুর করেছে ইমরান, আর গানটা গেয়েছিলাম আমি এবং আশফা। জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য, আমার যত না কান্না আসে। ও মন জুড়ে তুমি, প্রাণ জুড়ে তুমি, তোমারই কাছে তাই ছুটে ছুটে আসি। জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য, আমার যত না কান্না আসে। সুখ সুখ ভাবনা মনের আঙিনা, তুমি ছাড়া কেহ না। জীবনের সীমানায় মায়া ভরা যোছনা, তোমায় আমি শুধু চাই।
কাছে তুমি দাঁড়ালে, হাত দুটি বাড়ালে, স্বর্গ যেন খুঁজে পায়। দু চোখের আড়ালে কবু তুমি হারালে, যেন আমি মরে যাই। ও মন জুড়ে তুমি, প্রাণ জুড়ে তুমি, তোমার কাছে তাই ছুটে ছুটে আসি। জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য আমার, ও যত না কান্না আসে। ও মন জুড়ে তুমি, প্রাণ জুড়ে তুমি, তোমার কাছে তাই ছুটে ছুটে আসি। ও জানো না তুমি, জানো না কত না ভালোবাসি তোমার জন্য আমার, যত না কান্না হাসি। বাহ, দুজন মানুষ আমার সাথে আছেন। আরেকবার মনে করতে চাই, আমাদের সাথে আছেন অয়ন চাকলাদার এবং একই সাথে আছেন আতিয়া আনিসা, যাদের দুজনের সাথে আমার কথা হচ্ছিল প্লেব্যাকের বর্তমান যুগ নিয়ে। যে কঠিন কথা আমরা বলবো আর বলেছি আর বলবো না, তবে অয়নের গানের ফিডব্যাকটি দেওয়া হয়নি। থ্যাংক ইউ ভেরি Amazing, মাচ, amazing. থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি মেলোডিয়াস মানে সং। আর কি বলবো, কিছু বলার নেই। চমৎকার দুজন মানুষ গানের সাথে, চমৎকার অনেকগুলো মানুষ গানটার সাথে আসলে সম্পৃক্ত। যাই হোক, আনিসার কাছে আমরা যাই আর একটা গান শুনবো, তারপর কিছু কথা বলি। কথা বলতে শুরু করলেই ও মুখটা কেমন করে ফেলে, টেনশনে পড়ে যায়। কি কঠিন প্রশ্ন করবো। আচ্ছা, আমি আমার প্রথম যে গান দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি 2019-এ, আমার প্রথম মৌলিক গান মেঘেরি খামে, ওই গানটি গাই। মেঘেরি খামে সুর সঙ্গীত করেছেন ইমাম মাহমুদুল ভাইয়ার, আর লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া। গাছে কত শত রূপ হবে আবদারে, তোর হাসিতে গল্প লেখি বারে বারে। কত শত রূপ হবে আবদারে, তোর হাসিতে গল্প লেখি বারে বারে। ছিল যত শূন্যতা, পেয়েছে আজ পূর্ণতা, তোরই মাঝে হয়ে গেছি নীলা। মেঘের খামে রোদের শিরোনামে, ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। মেঘের খামে রোদের শিরোনামে, ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। ভাসি চল আকাশে ওই নীলিমায়, ইচ্ছেরি ডানা মেলে। আজ মন তোর সাথে হারাতে চায়, রংধনু ওই মিছিলে।
মেঘের খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানি এদিন মেঘের খামে রোদের শিরোনামে ভালোবাসি তোকে জানি এদিন লা 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 থ্যাংক ইউ। বাহ, এবার একটা সংকটের জায়গায় আসতে চাই, যে সংকটটা আসলে আমরা সবাই জানি কিন্তু কেউ অ্যাড্রেস করে না। তা হচ্ছে আমরা যখন সঙ্গীত শিল্পী হিসেবে একটা গান পারফর্ম করছি, একটা গান গাইলাম, চুক্তিবদ্ধ হলাম, গানটা জনপ্রিয় হলো, তারপর হয়তো কোনো না কোনো কারণে লগ্নিকারী যিনি ছিলেন, প্রডিউসার যিনি ছিলেন, তিনি এটা কারো কাছে ডিজিটাল রাইটটা সেল করে ফেললেন। হয় এটা এখন খুব স্বাভাবিকভাবেই হয়, নাটকের ক্ষেত্রে তো অনেক বেশি হয়। সেক্ষেত্রে আর শিল্পীর নিজের বলতে কিছু থাকে না, কারণ গানটা একবার গেয়ে ফেলার পর যখন এটা ডিজিটালি চলে যাচ্ছে, এর তাবৎ বাণিজ্যিক যে মানে লভ্যাংশ, তা যিনি কিনে নিচ্ছেন তার কাছে চলে যায়। যদিও ক্রেতা বা বলতেই পারেন যে হ্যাঁ আমি প্রোডাক্ট কিনে নিয়েছি, কিন্তু মেধাসত্ব তো কখনো কাউকে দিয়ে দেওয়া যায় না। অয়ন বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা ট্রু যে মেধাসত্ব আসলে কখনো বিক্রি হয় না, সারা পৃথিবীতেই এটা সত্যি। কিন্তু আসলে আমাদের দেশেও কপিরাইট আইন আছে, কিংবা রয়্যালটির যে ব্যাপারটা, যেটা হচ্ছে শিল্পীর কাছে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেটার আসলে ওইভাবে প্রয়োগটা নেই, আমরা দেখিনি আর কি। বা আমাদের পরবর্তী জেনারেশন ওরাও দেখেছে কিনা আমি জানি না। আমি তো মোটামুটি শুরু করেছি হচ্ছে অ্যালবামের যুগ থেকে, ক্যাসেটটা আমি পাইনি, আমি অ্যালবামের যুগে ছিলাম, সেখান থেকে এখন ইউটিউবের যুগে এসেছি। তো রয়্যালটি, আমরা সবাই বলি যে রয়্যালটি হ্যাজ নো রিয়েলিটি, এটা আমরা সবাই বলি। আসলে এটা আমাদের কিছু করার নেই, বা আমরা এটা নিয়ে খুব একটা ভয়েস রেইজ করেও খুব একটা লাভ হবে না, যদি না এটার সিস্টেমটাকে ঠিক করা যায়। সিস্টেমটাকে ঠিক করে এটার প্রয়োগটা যদি সঠিকভাবে না হয়, এটা প্রশাসন বা সরকার যদি এটা ঠিকভাবে এটা মনিটরিংটা না করেন, শুধু আমরা বলে এটা লাভ হবে না। কারণ পাশের দেশে কিন্তু আমরা শুনেছি যে কিশোর কুমারের যে সন্তান বা অন্যান্য দেশেও উন্নত বিশ্বে মাইকেল জ্যাকসন বা যারা আছেন, সবাই কিন্তু রয়্যালটিটা ঠিকঠাক পাচ্ছে, তাদের ফ্যামিলি ঠিকঠাক পাচ্ছে। তো এমনও শিল্পী আছেন যার সন্তান কিছু করেন না, কারণ কিছু করতে হয় না, এই রয়্যালটি থেকেই তারা ওয়েল অফ আছেন। হ্যাঁ, ওয়েল অফ দেয়ার। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা চালুর অনেক চেষ্টা করা হয়েছে অনেক আগে থেকে, আমরা ইন্ডাস্ট্রি ঢোকার আগে থেকে চালু করা হয়েছে। হয়তো কিছু মানুষ এটার সুবিধা পেয়েছেন, কিন্তু সব শিল্পী বা সবাই এটা সমানভাবে এটার সুবিধাটা ভোগ করতে পারেননি, এটা আমি বলবো। এটা আসলে টোটাল মানে প্রপার মনিটরিং এর অভাব বলে এটা আমার মনে হয়। আচ্ছা, আনিসা কি বলবে? আমি আসলে ইন্ডাস্ট্রিতে নতুন, একদমই নতুন, তো এই ব্যাপারগুলো আমি নিজেও এখনো শিখছি, দেখছি, বোঝার চেষ্টা করছি, এই তো আর কি। শিখছি, দেখছি, বোঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষায় আছি এটা একটা প্রপার রিফ্লেকশন, প্রপার একটা ফিডব্যাক আসুক, এই অন্তত শিল্পী যারা আছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো। আমি ছোট একটা ইন্টারাপ্ট করব যে আমি যেমন খুব সিলেক্টিভ শোজ করি এখন। ইমরান অয়ন ভাই যেটা বললো, আমাদের শোজেরটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইনকামের ক্ষেত্রে। আমি যেমন খুব সিলেক্টিভ শো করি, আমার শো তেমন করা হয় না, বা আমার বাবা অ্যালাউ করে না ঠিক। বাবা একটা জিনিস আমাকে গুছিয়ে বলেছেন যে তোমার গান মার্কেটে কোনো গান হিট হলে, বাজারে হিট হলে, এরপর স্টেজে তুমি সেই নিজের গানগুলো গাইবে, নিজের গানগুলো। তো সেই অপেক্ষা আমি আছি, সেই কাজগুলো করছি, চেষ্টা করছি, বললাম যে ভালো গান বেছে বেছে করছি। সেক্ষেত্রে ওই গান গাও পর্যন্তই আমার যে রেমুনেশনটা সম্মানিত, ওই গানের যতটুকু অতটুকুই। এইগুলো আমি মাত্র শুনলাম, জানলাম, বুঝলাম। আসলে আমিও বলবো যে সব শিল্পী কিন্তু সমান স্টেজ শো করতে পারেন না, সেই সুযোগটাও থাকে না। আমি নিজেও কিন্তু স্টেজ শো খুব কম করি, খুব কম স্টেজ শোজ এর অফার্স আসে, বাট আমার ইচ্ছা যে আমি আমার মৌলিক গান স্টেজে গাইবো। আমার চমৎকার। অয়ন যেটা বলছিলেন, হ্যাঁ, সব ধরনের শোজ আসলে
করাও যায় না। যায়ও না। যায় না, right. আর সবাই কিন্তু সব শোজ পায়ও না। হ্যাঁ, এখানেও এই শোজ এর মার্কেটটাতেও কিন্তু অনেক কি বলবো পলিটিক্স আছে। আমরা একটা হাসি দিয়ে বিষয়টাকে চেপে বিষয়টাকে হাসি দিয়ে চেপে চেপে যাই। শ্রোতারাই ভালো বিচার করবেন কার গান শ্রোতা শুনতে চান, হ্যাঁ, কার গান যান না, definitely. কারণ বিভিন্ন হাসি দিয়ে যে কাজগুলো হয় এগুলো হাসির সাথেই হারিয়ে যায়। একটা কথা একটা কথা এই সময় খুব প্রচলিত, তা হচ্ছে ভিডিও মিউজিক। ভিডিও মিউজিক। আচ্ছা, ওকে। ভিডিও মিউজিক আমি এভাবে বলবো, কারণ আচ্ছা। ভিডিওর কারণে মিউজিকটা হারিয়ে যায়। এটা অনেক ক্ষেত্রে এটা হয়। কতখানি একমত হবে? না, মিউজিক ভিডিওটাকে আমি খুব পজিটিভলি দেখি। আচ্ছা, কারণ আমাদের এখানে কনসেপ্টটা হয়তো 10-15 বছর আগেও ছিল। আগে দেখা যেত যে খুব সিম্পল হতো, যে একজন শিল্পী চেয়ারে বসে বসে গাইছেন, হ্যাঁ। এটা ভিডিও হয়ে যাচ্ছে, বা একটা পার্কের মধ্যে হেঁটে হেঁটে গান গাইছেন, visual তৈরি হয়ে গেল। ভিজুয়াল তৈরি হয়ে গেল। একটা গল্প থাকা কিংবা খুব সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে সিনেম্যাটিক ওয়েতে মিউজিক ভিডিও করা, এটা মোটামুটি 10-15 বছর যাবত হচ্ছে আমাদের এখানে। তো এটার কারণে না একটা গান কিন্তু পৌঁছে যাচ্ছে খুব সহজে। যেমন শুধু একটা অডিও, যেমন আমরা এই মুহূর্তে একটা টিভি চ্যানেলে আছি, শুধু একটা অডিও কিন্তু এখানে কিভাবে দেখাবে, সম্ভব না। কিন্তু রেডিও তো নয় এটা, কিন্তু একটা ভিজুয়াল থাকলে সেটা আমরা এখানে শো করতে পারছি। তারপর হচ্ছে ইউটিউবে আমরা দিতে পারছি। আর একটা সুন্দর ভিজুয়াল হলে ওই গানটাও কিন্তু মানুষ দেখতে খুব এনজয় করে। আমি তাই মিউজিক ভিডিওর পক্ষে সবসময়। আমিও মিউজিক ভিডিওর পক্ষে। তবে এটাও ঠিক, গান প্রথমত শোনার জিনিস, হ্যাঁ। এটা হচ্ছে এই ভিডিও মানে ভিজুয়াল ব্যাপারটা সেকেন্ডারি। আমার কাছে যেটা মনে হয় যে পিকচারাইজেশনের দিকে কনসেন্ট্রেশন দিতে গেলে লিরিক্স মাঝে মাঝে মিস হয়ে যায়। মানে ছবিটার দিকে মানুষকে এত বেশি, কারণ গান খুব গানটা হচ্ছে প্রাণের জায়গা, হ্যাঁ, পরাণের জায়গা, যদি সিনেমার মতো করে বলি পরাণের জায়গা, পরাণের সাথে একটা সংযোগ ঘটে, সেই সংযোগ ভিজুয়ালের কারণে আমার কাছে মনে হয় কিছুটা ইন্টারাপ্টেড হয়ে যায়। হতে পারে। এখন তো আর সিডির সময়টা নেই, তাহলে নেই। এখন কিভাবে আমরা কি এটা করব? বাস্তবতা। আছে অ্যাপস আছে, কিন্তু apps আছে, আমাদের হ্যাঁ। দেশে অ্যাপস গুলো না ওভাবে পপুলার হয়নি এখনো। আচ্ছা, মিউজিক ভিডিও হলে সেটা রেডিওতেও দেওয়া যায়, টিভিতেও দেওয়া যায়, সব জায়গায়। যাই হোক, ওই যে গান পরাণের বললাম, এবার পরাণের গানে আমরা আবার ফেরত আসতে চাই, যে প্রসঙ্গ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে সরগরম আর কি। আমরা যা দেখছি, আমরা চোখে যা দেখি, ভিউজ যা দেখি, ক্লিকস যা দেখি, রিয়াকশন দেখছি, সিঙ্গার হিসেবে জানতে চাই হোয়াটস দ্য ফিডব্যাক। আমি আমার প্রথম মুভির গানে, আমি যখন মুভিটা প্রথম দেখলাম, বসে আছি যখন ও ছিল, যখন গানটা শুরু হলো, আর মানে হল ভর্তি মানুষ চিৎকার করে চিৎকার, উঠেছে। এই হ্যাঁ। এটা ভাষায় আমরা ভাষায় প্রকাশ প্রকাশের করতে মতো পারবো না, না এই আসলে। আমি যদিও সিঙ্গার না, স্টিল গেটিং গুজবাম হচ্ছে, গানটা এরকম। আমরা জাস্ট বসে আছি, আমাদের গান যখন আমি স্ন্যাপ করব, যে আমার স্ন্যাপ দেখি সবাই চিৎকার করছে আমাদের গানে, এত আনন্দ লেগেছে খুব তখন, আনন্দ মানে লেগেছে, খুবই আনন্দ অন্যরকম, হচ্ছিল। ওইটার আনন্দ অন্যরকম আসলে। ক্রিটিসিজম সবচেয়ে বড় আগে তো ফ্যামিলির কাছ থেকে আসে, ফ্যামিলির ও ক্রিটিসিজম। আমার আব্বু এই গানটা 3 বছর ধরে আমার আব্বুর খুব পছন্দের গান। হ্যাঁ, আমার বাসার সবার খুব পছন্দের গান। ইভেন আমার ছোট ভাই হচ্ছে আমার গান শোনে না, ও বলে যে আমি খ্যাত গান করি। হ্যাঁ, তো আমাকে খ্যাত বলে, কিন্তু এই প্রথম ও ছিল এবং ও খুব প্রাউড ফিল করেছে যে এই গানটা যখন বাজছিল। বাহ। তো হি ইজ অলসো প্রাউড। আমার মাও খুব খুশি, আমার ছোট্ট একটা বোন আছে অদ্রি, সবাই মিলে খুব খুশি। ওরা গ্রামের বাড়িতে গেছে, ওরা ঢাকায় এসেই মুভিটা দেখবে। বাহ, এই হচ্ছে সবার স্বাভাবিক, plan। তারা তো 3 বছর ধরে জানে এত চমৎকার একটা গান, এটা তো আমি জেনে আমার হচ্ছে আমি একটু কনফিউজ ছিলাম, কারণ ওই যে নাভেদ ভাই বলে রেখেছে ভয়েসটা রিপ্লেসড হতে পারে। না, এটা কিন্তু ফিল্মের ক্ষেত্রে হয়, মানে হ্যাঁ, হতেই পারে, এটা- হতেই পারে। 11th আওয়ারে দেখা change যায় যে হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় voice। অনেক সময় যিনি অভিনয় করছেন তারও ফিডব্যাক থাকে যে না, আমার মনে হচ্ছে এই টোনটা এরকম না হয়ে আরেকটু এরকম টোন হলে হয়তো আমার সাথে ভালো যাবে। এটাও হয়, এটা অনেক ক্ষেত্রে হয়। তো আমি একটু ভয়ও ছিলাম, এই জন্য আমি কাউকে কখনো মানে ফ্ল্যাশই করিনি যে আমার মুভিতে, পরের মুভিতে আমার গান আছে। আমি যখন রায়হান রাফি ভাইয়ের কাছ আমিও থেকে বা করিনি। নাভেদ ভাইয়ের কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে না আমার ভয়েসটা যাচ্ছে, আমি তখনই এটা অ্যানাউন্স আমি এটা করেছি। বিভিন্ন সাক্ষাৎকারে আমি এটা বলি, সপ্তাহখানেক মানে 2 সপ্তাহখানেক হ্যাঁ, আগে থেকে হ্যাঁ, আমরা বলা শুরু করেছি যে একটা গান করেছি পরান ফিল্মে, আমিও বলিনি কোথাও। স্বাভাবিক, একটা প্রসব বেদনা নিয়ে থাকা 3 বছর এত চমৎকার একটা গানের, এবং আমার একটা অনিশ্চয়তা, এই গানটা আমার ভয়েসে নাও যেতে পারে, হ্যাঁ। যদি না যেত তাহলে কত বড় আফসোস প্রতি কষ্ট মুহূর্তে বয়ে বেড়াতে খুবই পারে। কষ্ট খুবই অবশ্যই, কষ্ট পেতাম। অবশ্যই। একদম শেষ দিকে আছি, আমরা গানটা শুনতে শুনতে বাড়ি ফিরতে চাই। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, যদি আপনাদের কিছু বলার থাকে তাও শুনবো। বিদায়টা আমি নিয়ে নিচ্ছি। দর্শক,
যে কোনো সৃষ্টিশীল কাজের পিছনে একটা বিশাল বিনিয়োগ থাকে, সেই বিনিয়োগ মেধার, সে বিনিয়োগ অর্থের। এই দুয়ের সংযোগেই আমাদের চমৎকার একটা এন্ড প্রোডাক্ট, বা আমরা যাকে প্রেক্ষাগৃহে যে দেখছি এরকম একটা চমৎকার সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেয়। এর সাথে সম্পৃক্ত সকলেই অক্লান্তভাবে পরিশ্রম করেন যাতে চমৎকার একটা কিছু দাঁড়ায় দিন শেষে। ফলাফল কারোই জানা থাকে না, তবে পথ ধরে হাঁটতে হয়। প্লেব্যাকের নতুন যুগের পথ ধরে আমরা হাঁটছি, প্রত্যাশা করি স্বর্ণযুগের স্বর্ণদ্বারের খোঁজ আমরা পাবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আচ্ছা, আমরা তাহলে শেষ গানেই চলে যাই। গানে চলে যাওয়ার আগে একটু বলতে চাই যে সবাই বাংলা গানের সাথে থাকবেন। একদম। বাংলা মুভির গান হোক, নাটকের গান হোক, কিংবা অ্যালবাম বা ইউটিউবের গান হোক, আমাদের দেশে যে ভালো ভালো গানগুলো হয়, শুধু আমাদের না, সবারই যে গানগুলো হচ্ছে বাংলাদেশের কাজগুলোর সঙ্গে থাকবেন, বাংলাদেশের কাজগুলোকে হ্যাঁ, সাপোর্ট কারণ করবেন। সবার আগে দেশ। এটাই। থ্যাংক ইউ। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। লা 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 লা। আমি আর আমি নই, তোমাতে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মন্দরিয়া। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। লা 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 আমি আর কাহানো তোমাতে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মন্দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়া,